শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে, নাটক সিনেমার ক্ষেত্রে আমরা তো সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে সে যথাযথ সাপোর্ট পাই না। তুমি ভাই চোখ বন্ধ করে গানটা শোনো, তোমাকে কানেও অসম্ভব আরাম দেবে গানটা। গানের কথাগুলোও ভীষণ মিষ্টি। স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায় বিনোদন আড্ডায়। সম্প্রতি মুক্তি পাচ্ছে নয়া মানুষ সিনেমা। আজ আমাদের সঙ্গে আড্ডায় আছেন দুইজন নয়া মানুষ, অভিনেতা রৌনক হাসান এবং অভিনেত্রী মৌসুমী হানি। প্রথমে জানতে চাই যে এই ক্যারেক্টারটা হয়ে ওঠা মানে কিভাবে নিজেদের তৈরি করলা? তুই বলবি না আমি? তুমি বলো আগে। যেটা হচ্ছে, প্রথমত আমি তো এরকম বানভাসী একজন মানুষ, প্রান্তিক মানুষ, এই জীবনটা তো আমি দেখিনি, এই জীবনও আমি যাপন করিনি। তো সেই জায়গা থেকে এটা আমার জন্য খুবই কঠিন একটি কাজ ছিল। আর অভিজ্ঞতার জায়গা থেকে এবং সেই সাথে মানে স্ক্রিপ্ট পড়ে এবং লোকেশনে যে সেখানকার মানুষদেরকে দেখে তাদের জীবনযাপন সম্পর্কে জেনে এক ধরনের চেষ্টা করেছি আমি। বাকিটা কতটা হয়েছে সেটা তো আসলে দর্শক বলবে এখন। আর মৌসুমী? আমি বলবো যে ভাইয়া যেরকম বললো, আমার ক্ষেত্রেও সেম। আমি তো আরও কম এক্সপিরিয়েন্স আমারও ওরকম ক্যারেক্টার করার বা ওরকম জীবনযাপনের কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না। ভয় পাচ্ছিলাম যে আসলে কেমন লাগবে, যতই শাড়ি পরে তাদের মতো করে সাজি না কেন, মানে আমি আমার বডিটাকে ভাঙতে পারবো কি না, মানে বডিটাকে বিলিভ করাইতে পারবো কি না। মানে আগে দর্শক বিলিভ করার চেয়ে তো আগে আমার নিজের বিশ্বাস করতে হবে যে আমি ওই মানুষটা হতে পারছি কিনা। তো ওইটা আমাকে অনেকটা হেল্প করেছে। আমি ওখানকার যে মানুষ যারা আছেন, যারা আসলে ওখানে থাকেন, যেই 50 ঘর মানুষ ওই চরে থাকে, আমি চেষ্টা করেছি তাদের সাথে সময় কাটানোর বেশি করে, যে তাদের সাথে সময় তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে ঝগড়া করে বা কিভাবে তারা রান্না বান্না করে, তাদের সাথে টাইম কাটানোর চেষ্টা করেছি, গল্প করার চেষ্টা করেছি, আড্ডা মারার চেষ্টা করেছি। এই কাজটা আমাকে হেল্প করেছে। এটা কি অভিনয় মানে শুটিংয়ের মাঝখানে নাকি আগে? না, শুটিংয়ের আগের দিন আমরা যাই, আমরা একদিন দুই দিন আগেই গিয়েছিলাম। আর সেখানে তখন থেকেই আসলে প্রত্যেকের সঙ্গে কথা বলা চলা এবং তাদের জীবনটা সম্পর্কে জানা। এবং তার আগে আমাদের সাথে ঔপন্যাসিক আমম হাসানুজ্জামান হাসান ভাই, উনিও ছিলেন। উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন, যেহেতু তার লেখা উপন্যাস থেকে এই চলচ্চিত্র, উনিও আমাদেরকে যথেষ্ট বলেছেন। এখন কি মনে হয়, মানে রৌনক যেমন তুই বা মৌসুমী, যে এই যে চেষ্টাটা মানে ওই চরিত্রটা হয়ে ওঠা, শুটিং শেষে কি মনে হয় যে হ্যাঁ মানে কতটুকু হতে পারলা 100%? আমি চেষ্টা করি সবসময় আমার ডিরেক্টরকে বিলিভ করতে, কিন্তু যদি সেখানে একটু অসামঞ্জস্যতা হয়, আমার সেটে যদি আমার সিনিয়র কোনো অভিনেতা থাকেন বা অভিনেত্রী থাকেন, আমি সবসময় তাদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি, বা আমি ওই অনুযায়ী আমি চেষ্টা করি পারফর্ম করার। তো আমি ওই ফিডব্যাকটা পেয়েছি। রৌনক ভাই ছিল, আমার ওই টেনশন আমার হয়নি। ওখানে হাসান ভাই ছিলেন, মানে তারপরে বদরুদ্দোজা ভাই ছিলেন, আশিস খন্দকার ছিলেন। সো আমি অনেক হেল্প পেয়েছি। রৌনক? আর যেটা হচ্ছে যে মানে আমি নয়া মানুষ হয়ে উঠতে পেরেছি কিনা বা সেই জায়গা থেকে আমার জন্য বলাটা খুব কঠিন, কারণ হচ্ছে আমি একটি কাজে অভিনয় করে ফেলার পর আমার সেই অভিনয় আমার নিজের পছন্দ হয় না, যে না আমি বোধহয় যতটা আমি ভেবেছি বা যতটা আমি কল্পনায় দেখেছি তার কাছাকাছি আমি পৌঁছতে পারিনি, বা এরকম সবসময় আমার এই অনুভূতিটা হয়। যে কারণে আসলে একটা পর্যায়ে আমি খুব হতাশ হতাম, খুবই হতাশ হয়ে পড়তাম। কিন্তু ডিরেক্টর যখন বলে যে না খুব ভালো হয়েছে, আমার ইউনিটের মানুষজন যখন খুব বলে যে ভালো হয়েছে, ভালো লাগছে, বা যেমন এখন ট্রেলার প্রকাশ পেয়েছে, গান প্রকাশ পেয়েছে, যখন সবাই অ্যাপ্রিসিয়েট করছে, তখন এক ধরনের সান্ত্বনা পাই যে না আচ্ছা ঠিক আছে, বোধহয় হয়েছে। মানে আমি মনে করি যে আমি কি ভেবেছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে দর্শক আমি যা বোঝাতে চেয়েছি, যা হতে চেয়েছি, সেটা আমি বিশ্বাস করাতে পেরেছি কিনা। একটা জিনিস দেখলাম, মানে আমার কাছে মনে হয় আর কি, যে ঢাকা শহরে প্রাইভেট কার চালানোর পরে ওই চরে গিয়ে নৌকা চালানো একটা খুব কঠিন কাজ। ভীষণ কঠিন মানে, এবং সেটা তাও এই বিশাল নদী, আমার হাতে ফোসকা পড়ে গিয়েছিল মানে। আর আমি তো প্রতিদিন নৌকা চালাই না,
হয়তো কালে ভদ্রে এবং ব্যথা, মানে রনক ভাইয়া সমস্ত শুটিং শেষ করার পর বা শুটিং ধরো প্যাক আপ শোনা পর্যন্ত সে কোনো রকম তার যাই হোক না কেন সে বসে থাকতো। জ্বর তার 103 ডিগ্রি জ্বর, হ্যাঁ, তো সে শুটিং প্যাক আপ বলার আগ পর্যন্ত সে বসে থাকতো ঠিক হয়ে, আবার কোথাও যদি শট দিতে হয় বা কিছু একটা বসে থাকতো। প্যাক আপ বলার পর তার যে কাতরানো শুরু হতো, ওই কাতরানো চোখে দেখা যায় না, মানে সমস্ত শরীরে ব্যথা, এবং তার যে জ্বর, কন্টিনিউয়াসলি জ্বর ছিল, ওই ব্যথায় কন্টিনিউয়াসলি নৌকা চালাতে হতো, শরীরে ব্যথা হতো, ব্যথার জন্য জ্বর আসতো। পরের দিন আবার যখন শুটিংয়ে আসতো, আবার যখন কস্টিউম পরে রেডি হতো, তখন সব ব্যথা গন, সব জ্বর গন। নিউজে দেখলাম, শুনলাম যে ওই ঘূর্ণিঝড় একটা সেট হয়েছিল এখানে ওই জ্বরে, তারপর ঘূর্ণিঝড়ে সেই সেট ভেঙে টেঙে আবার নতুন করে, মানে এই ঘটনাটা আসলে এটা হচ্ছে তখন চিত্রাং যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে আমাদের মানে নয় মানুষের যে ঘরটা এটা বানানো হয়, ছবিতেই বানানো হয়, তো নতুন ঘর, তো সেটা আসলে ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছিল, সেখানে পানি হয়ে গিয়েছিল, তো যে কারণে আসলে সেটা করা যায় নাই। তো পরে আবার নতুন করে তৈরি করতে হয়েছে, করে তারপরে আবার নতুন করে শিডিউল করে ডেট করে আসলে শুটিংটা করতে ওই ঝড়ের দৃশ্যটা কি সিনেমা আছে? কিছু কিছু আছে, কারণ আমরা তো চলে এসেছিলাম। ঝড়ের পূর্বাভাস তো বেশ কিছুদিন ধরেই চলছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টির ভিতরে আমাদের কয়েকটা সিন আছে বা শর্ট সিনেমার ভিতরেই আছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি দৌড়াচ্ছি, রনক ভাই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে নৌকা চালাচ্ছে, মাছ ধরছে, বেশ কিছু সিন সিনেমার ভিতরেই আছে। কিন্তু যখন ঝড়টা আস্তে আস্তে প্রকট হচ্ছে তখন আসলে শুট করার অবস্থা ছিল না। কিন্তু আমাদের ডিরেক্টর নাছর বান্দা, ও থাকবেই ওখানে, ওকে কোনোভাবেই ওই সেট থেকে আনা যায় নাই। কমল দা, মানে আমাদের যিনি সিনেমাটোগ্রাফার ডিওপি, আর হচ্ছে সোহেল, ওরা দুইজনই ওখানে থেকে গেছে। ওদের দুজনকে আনা যায় না, না আমরা এখানেই থাকবো, তোমরা যাও, তোমরা সেফ হও। যেখানে ছিল আমাদের বেস ছিল, যেটা ক্যাম্প, যেটা ওই ক্যাম্পের চাল টাল কিছু ছিল না, ঘরের ভিতরে এতখানি পানি ছিল। পরের দিন বা 2 দিন পরে যখন আমরা আবার স্কেজুয়াল হয়, 9 মানুষের ঘর যেটা বানানো হয়েছিল, ওই ঘরটা একটা সেট বানানো হয়েছিল, ওই ঘরটা ওখানে ছিল না। এটা গল্পের খাতিরেই ওখানে ওই ঘরটা বানানো হয়, এবং ওই ঘরটা বানানোর ওটা সিনেমার ভিতরেও আছে। কিন্তু ওই একটা ঘর তো একবার বানিয়ে তো তারপরে ওই ঘরেই শুটিং হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছিল চিত্রাঙ্গে, ওই ঘরের কিছুই ছিল না, সব উড়ে চলে গেছিলো। যে খাটটা, ওই খাটটাও মনে হয় পানিতে ভেসে ভেসে একটা জায়গায় যে আটকায় ছিল, পরে এরকম করে মানে টোকায় সব নিয়ে এসে এক জায়গায় করে আবার নতুন করে ওই ঘরটা বানানো হয়। মাছ ধরছিল মানে কি, এটা কি জাল দিয়ে না বসে? জাল দিয়ে। এই যে আর একটা জিনিস, নৌকা বাচ্ছে, শরীর ব্যথা, তা না, তা শুধু তাই না, একটা জাল, 7-8 কেজি ওজনের একটা জাল, সেই জাল দিয়ে মাছ ধরা। এটা আসলে আমি জাল মারাটা আসলে আমি আমার নানুর কাছে, আমার নানু উনি, মানে আমরা ঢাকায় থাকি, ওনার কি মনে হয়েছিল উনি নিজে জাল বুনতে পারতেন। আচ্ছা, তো আমার নানু আমার জন্য একটা জাল বানিয়েছিল, হ্যাঁ, সেই জালটা আমাকে দিয়েছিল। বাহ। তো সে কারণেই আসলে আমি তখন জাল মারাটা, খেয়া জাল যেটাকে বলি আমরা, ওইটা আমি শিখেছিলাম আমার নানুর কারণে। এটা আসলে আমার শেখা সেই ছোটোবেলাতেই, যে কারণেই আসলে জাল মারাটা আমার কাছে খুব একটা সমস্যা হয়নি। মানুষের ক্রেডিট গোজ টু নানু। না। আচ্ছা, এই সিনেমাটা দর্শক কেন দেখবে? প্রথমত বলতে পারি যে এটাতে আমি অভিনয় করেছি এই কারণে দেখবে, বা আমরা অভিনয় করেছি এই কারণে দেখবে। আর দর্শক কেন দেখবে, এটি আসলে খুবই মানে আপেক্ষিক বিষয়টা। আমি একটা জিনিস বলতে পারি যে আমরা একটি সিনেমা করেছি নয়া মানুষ, সেটি শতভাগ বাংলাদেশি গল্প, এই বাংলার গল্প, এই বাংলার প্রান্তিক মানুষের গল্প, এই বাংলার জল, মাটি, আগুন, মানুষ এবং সম্প্রীতির গল্প। এবং এই মুহূর্তে আমাদের দেশের কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে, সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এই গল্পটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং সমকালীন, মানুষ রিলেট করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, এই গল্পে আমাদের দেশের একদম প্রান্তিক মানুষরা জীবনটাকে কীভাবে দেখে, রাজনীতি কীভাবে দেখে, ধর্মটাকে কীভাবে দেখে, এই জিনিসটা এখানে আছে, এই গল্পে আছে। তো এটি একেবারেই বাংলার খুব সাধারণ মানুষের গল্প, এবং এখান থেকে ওদের জীবনের যে অনুভবগুলো, সেইগুলো যেমন আছে, এবং কিছু কিছু বিষয়ে সেখান থেকে উত্তরণের যে জায়গাও আছে বা পথও আছে বা মতও আছে, সেগুলোও আসলে অনুসন্ধান করা যাবে। আর আরেকটা বিষয় যেটা বলতে পারি, যে এই সিনেমাটা দেখলে, মানে হলে যখন
মানুষ দেখবে তখন এক ধরনের চোখের আরাম পাবে সে, এবং এক ধরনের ছবিটা শেষে মানসিক প্রশান্তি বা এক ধরনের ভালো লাগা নিয়ে মানুষ ঘরে ফিরতে পারবে বলে আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি সেটা। এই কোশ্চেনটা একটু অন্যভাবে মৌসুমীর কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো এখন দেখি যে অনেক অ্যানিমেশন মুভি হচ্ছে, মানুষ মানে সারা পৃথিবীতে অনেক ব্যবসা হচ্ছে, আমাদের দেশেও দেখছি যে অ্যাকশন মুভির প্রতি এক ধরনের ঝোঁক তৈরি হচ্ছে, মানুষ দেখছে। তো এই অ্যাকশন, অ্যানিমেশন, হরর মুভি এই ধরনের এর মাঝখানে এই সিনেমাটা আমাদের এই দর্শকদের কতটা স্বস্তি দিবে, এটা আসলে কি নাগরিক দর্শকদের টার্গেট অডিয়েন্স কারা আসলে? আমার কাছে মনে হয় যে টার্গেট অডিয়েন্স হিসাব করে এই ছবিটা বানানো না। কারণ হচ্ছে ছবিটাকে যদি আসলে আপনি কোনো ফর্মুলায় ফেলতে চান, এই যে অ্যাকশন, হরর, তাহলে আপনি এটাকে সোশ্যাল ড্রামা আপনি বলতে পারেন, বা সোশ্যাল নর্মস, সোশ্যাল বিভিন্ন ফিলসফি নিয়ে ছবিটা বানানো। যে আসলে আমরা শহরের মানুষ একটা বিষয়টাকে কোন পার্সপেক্টিভ থেকে দেখছি, তারা ওই চরের মানুষগুলোরও তো পার্সপেক্টিভ আছে, তাদেরও তো ফিলসফি আছে, তারাও তো তাদের নিজের জীবন ধারণ করে কোনো না কোনো বিশ্বাসের উপরে। তারা কিভাবে অ্যাকশন সিচুয়েশন মোকাবেলা করে, ধর্মীয় মতভেদ ওনারা কিভাবে ডিল করে, ওনারা কিভাবে প্রেমটাকে দেখে, ওনারা কিভাবে ভালোবাসাটাকে দেখে, ওনারা কিভাবে আবেগ দেখে, ওনারা কিভাবে সম্পর্ক দেখে, ওনাদের গল্প। এভাবেও বলা যায় যে যেটা হলো যে হরর, অ্যানিমেশন, থ্রিলার, অমুক তমুক অমুক তমুক অমুক তমুক এগুলো হচ্ছে, ক্রমাগত হচ্ছে, প্রচুর হচ্ছে, তার মাঝখানে এটা একটা বৈচিত্র্যও দেবে। সিনেমায় একটা গান রিলিজ হয়েছে, চাঁদের বাড়ি এরকম। তো গানটার ভিজুয়ালাইজ মানে দৃশ্যায়নটা দেখলাম খুব সুন্দর। গানটা নিয়ে পরিচিত জন বা আশেপাশের মানুষের রিয়াকশন, প্রতিক্রিয়া কীরকম পাওয়া যাচ্ছে? সবাই তো খুব পছন্দ করছে গানটা। তুমি ভাইয়া চোখ বন্ধ করে গানটা শোনো, তোমাকে কানেও অসম্ভব আরাম দেবে গানটা। গানের কথাগুলোও ভীষণ মিষ্টি, এবং গাইছেও দুটা মিষ্টি মানুষ, মাশা আর অনিমেষ, এবং কম্পোজ করেছে ইমন চৌধুরী। তো সুজন হাজংয়ের লেখা, সুজন হাজংয়ের লেখা। এবং এই সিনেমার এটাও একটা গান রিলিজ হয়েছে, তো আরও 2-3টি গান আছে। সেখানে একটি গান লিখেছেন নির্মলেন্দু গুণ, ভীষণ অসাধারণ লিরিক, দারুণ লিরিক, সেটা আমরা কদিন পর দেখতে পাবো। এরপর আরেকটি গান শহীদুল্লাহ ফরাজি উনি লিখেছেন এবং গেয়েছেন শফি মণ্ডল এবং চন্দনা মজুমদার, ওনারা গেয়েছেন। তো খায়রুল ওয়াসি উনিও গেয়েছেন। আচ্ছা, এই সিনেমার প্রচারণা নিয়ে কী ধরনের পরিকল্পনা আছে? মানে প্রচারণাটা তো অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা এখন দেখি যে যারা অ্যাক্টিং করেন তারাও হলে হলে যান, দর্শকের কাছাকাছি যান, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন। তো তোমাদের কী ধরনের প্ল্যানিং আছে? আমাদের প্রচারণার প্রধান মাধ্যম হচ্ছে গণমাধ্যম কর্মীরা, আমাদের বন্ধুরা, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে, এবং এটি একটা অনেক বড় ব্যাপার। ইতিমধ্যে মানুষ তাদের মাধ্যমেই জেনেছে যে এরকম একটা চলচ্চিত্র আসছে, আর আমরা 2-1টি ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করছি। রিলিজ হলে তো হলে যাবই, কিন্তু সেই অর্থে আসলে ব্যাপক প্রচারণা করার সুযোগ বা সামর্থ্য আমাদের নেই। আমাদের যারা প্রডিউস করেন, মানে বাইরে তো আমরা দেখি যে কম বাজেটের সিনেমা হয়, বেশি বাজেটের সিনেমা হয়, প্রডিউসার নিয়ে খুব একটা ঝামেলা হয় না। আমাদের প্রডিউসাররা কেন এই ধরনের সিনেমায় প্রডিউস করতে চাচ্ছেন না? এটা কি আস্থার জায়গার অভাব, নাকি? আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে টাকা নেই, বাজেট নেই। এখন একজন অভিনেতা দেখা গেল 10 টাকায় নেন একটা কাজে, তো উনি বাজেটের কারণে 5 টাকায় কাজটা করলেন, বা 2 টাকায় করলেন, বা বিনা পারিশ্রমিকই করলেন। শুধু এই অভিনয়ের ক্ষেত্রে এটা সম্ভব। বা একজন নাট্যকার বা চিত্রনাট্যকার, উনি হয়তো চিত্রনাট্য লিখে দিলেন, উনি কোনো পয়সা নিলেন না, কিন্তু শুটিংটা করতে তো ক্যামেরা লাগে, ক্যামেরার তো একটা ভাড়া আছে। যদি নিজের ক্যামেরা না থাকে বা থাকলেও নিজের ক্যামেরা আছে আমার, কিন্তু সেই ক্যামেরাটা ক্যারি করার জন্য, মেনটেন করার জন্য 4 জন ক্রু লাগে। সেই ক্রুদেরকে তো থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। হ্যাঁ, মানে টাকা ছাড়া তো সিনেমা হয় না। না, মানে পেশাদারিত্বটা, এই ক্ষেত্রে পেশাদারিত্বটা তৈরি হচ্ছে না কেন? হচ্ছে না আসলে আমরা শতভাগ পেশাদারি মনোভাব নিয়ে কাজগুলো করি না। আমরা অনেক বেশি ইমোশনালি কাজটা করি। বাংলাদেশে মানে অধিকাংশ নাটক, চলচ্চিত্র বলি, যাই বলি না কেন, অনেক বেশি মানে ইমোশনালি মানুষ করে। মানে আমরা দেখেছি যে অসংখ্য কাজ মানে আমরা করেছি, যেটা আসলে যে টাকায় হওয়ার কথা সে টাকা পায়নি ডিরেক্টর। তো আমরা রেমুনারেশন কম নিয়ে বা না নিয়ে
বা 3 দিনের জায়গায় 5 দিন শুটিং করছি। আর আমাদের তো নানান রকম সমস্যা তৈরিই হয় যে বৃষ্টির জন্য শুটিং বন্ধ, কিন্তু একদিন বেশি শুটিং করার টাকা ডিরেক্টরের কাছে নেই, সেটি প্রডিউসার দিচ্ছে না, চ্যানেল দিচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে এটি আসলে টোটাল মানে পুরোটাই আসলে এক ধরনের পেশাদারিত্বের অভাব তো অবশ্যই আছে। আমরা শতভাগ পেশাদার হয়ে উঠতে পারিনি, বা পেশাদার হয়ে ওঠার জন্য যে প্রক্রিয়াগুলো, যে অবকাঠামোগত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদের নেই। সবচেয়ে বড় কথা যে মানে আমি এটা সবসময় এখন বলতে চাই যে শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে, নাটক সিনেমার ক্ষেত্রে আমরা তো সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে সে যথাযথ সাপোর্ট পাই না। মানে আমি যখন এই দেশে যখন একটা ছেলে বা একটা মেয়ে স্বপ্ন দেখে যে সে লেখক হবে, গল্প লিখবে, উপন্যাস লিখবে বা কবিতা লিখবে, বা কেউ একজন ভাবে যে আমি ফিল্ম মেকার হব, কেউ একজন ভাবে যে আমি অভিনয় শিল্পী হব, কেউ একজন ভাবে যে আমি নৃত্যশিল্পী হব বা আমি গায়ক হতে চাই, এই ধারণাটাকেই তো এদেশে উৎসাহ দেয়া হয় না। বরঞ্চ একটা পক্ষ বলে যে এগুলো পাপ। মানে আমার এখনও মনে আছে যে আমি যখন থিয়েটার করি, রিহার্সাল করে বাড়ি ফিরতে রাত হতো। তো একদিন পাশের বাসার এক আন্টি, সে তার বোনের সঙ্গে আমার মাকে পরিচয় করে দিচ্ছে যে তার বড় ছেলেটা নষ্ট হয়ে গেছে আর ছোট ছেলেটা স্কুলে ওই ক্লাসে পড়ে। তো আমার মা বিছানায় পড়ে কাঁদে যে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। তো একটা সময় আমার বাবাকে মানুষজন জিজ্ঞেস করতো যে আপনার ছেলে কী করে? তো আব্বা বলতো যে নাটক করে। তো মানুষ বলতো যে নাটক কি করার জিনিস নাকি, আর কি করে? তো একবার আক্ষেপ নিয়ে আমার বাবা আমাকে বললো যে তুই অ্যাটলিস্ট 1000 টাকা বেতনের হলেও একটা চাকরি কর, তা মানুষকে বলতে পারি যে আমার ছেলে চাকরি করে। হ্যাঁ, তো এইরকম মানে আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে আজকে আমি অভিনেতা হতে পারতাম না, বা আমি যতটুকু যাই এটা মানে আমি ভীষণ কৃতজ্ঞ। আমি একজন দুর্দান্ত পিতার সন্তান। আমার বাবা একজন অসাধারণ মানুষ ছিলেন আমার কাছে মনে হয়। আমার মা, তাদের কারণেই আসলে আমি এই স্বাধীনতাটুকু পেয়েছি যে অ্যাটলিস্ট আমার বাড়ি থেকে আমাকে কখনো বাধা দেওয়া হয়নি যে না তুই এটা করতে পারবি না বা ঘর থেকে বেরিয়ে যা। এই জিনিসটি আমার বাবা মা করেননি। আমার দুটো জিনিস যেটা মনে হলো, এটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা বোধহয় আমাদের এখনও প্রপারলি গ্রো করে নেই। আরেকটা যে বাজেটের যে কথাটা আমরা শুনলাম, সেটা হচ্ছে আমার মনে হয় যে বাজেটটা আসলে অ্যাটলিস্ট ফিক্সড হওয়া উচিত। এমন হতে পারে যে আমরা 6 দিনের কাজ 7 দিন চলে গেছে, সেই বাজেটটা না আসতে পারে, বাট আমার যে বাজেট, সিনেমার যে বাজেট, সেই বাজেটটা কম আসাটা আসলে আমার মনে হয় যে এটা একেবারে এটি তো বটেই। আর প্রথম যারা সিনেমা বানায় তাদের তো আসলে এটার সমীকরণ বোঝা খুব কঠিন। প্রথম সিনেমায় আসলে কখনোই আসলে কোনো কিছু বোঝা যায় না। মানে আমি নিজেও ডিরেকশন করেছি, এখনও সিনেমা বানাতে পারিনি, নাটক বানিয়েছি। আমি যখন প্রথম বা দ্বিতীয় কাজটা করি, আমার স্পষ্ট মনে আছে যে আমার বাজেট ছিল 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা বিক্রি হওয়ার কথা, 50,000 টাকা প্রডিউসারের প্রফিট থাকবে, এরকম একটা ভাবনা থেকে আমি শুটিংয়ে গিয়েছি। আমার সেই শুটিং 6 দিনের জায়গায় 10 দিন করতে হয়েছে এবং আমার খরচ হয়েছে 9,30,000 টাকা। পরে আমি বিক্রি করেছি 4.5 লাখ টাকা এবং আমি আমার প্রডিউসারকে তার টাকাটা ফেরত দিয়েছি, আর বাকি সমস্ত টাকা আমি অভিনয় করে করে মানুষের পেমেন্ট আমি শোধ করেছি। আমি একটা জিনিস বলতে চাই যে ইমন, আবু শাহিদ ইমন, ওর সাথে আমার খুবই একদম প্রথম দিন থেকে ওর সঙ্গে ও যখন ইন্ডাস্ট্রিতে আসে, মোর্শেদ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ও এবং তন্নি, তারপর ওদের প্রথম কাজের অভিনয় শিল্পী আমি ওদের অনেকগুলো কাজ করেছি। তো ইমন স্কলারশিপ পেয়ে সিডনি ফিল্ম স্কুলে পড়তে গেল। তো সেখানে গ্র্যাজুয়েশন করে ফিরে আসার পর আমি ওকে জিজ্ঞেস করলাম কি শিখলে। ও বলল সিনেমা বানাতে গেলে কি কি করা যাবে না এটা শিখাইছে, যে কি কি করা যাবে না। তার মানে হচ্ছে যে আসলে আমি তাহলে কি কি করতে হবে সেটার পরে শিখবো। তো তখন আমার মাথায় আসলো আসলেই তো মানে সিনেমা বানাতে গেলে আসলে কি কি করা যাবে না এটাও জানা কিন্তু খুব জরুরি একজন ফিল্ম মেকারের। সোহেল রানা বয়াতি সিনেমাটা বানাচ্ছেন, ওনার যেটা প্রথম সিনেমার পরিচালক হিসেবে সোহেল রানা বয়াতি কেমন করলেন, কেমন লাগলো? শুটিং চলাকালীন তো অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, অনেক
অনেকের সাথে আমাদের অনেকের রাগারাগি মান অভিমান এইসব অনেক কিছু হয়েছে, কিন্তু সব কিছু শেষ করে যখন সিনেমাটা তৈরি হলো আমার কাছে মনে হয়েছে যে না, একটা ভালো কিছু হয়েছে। তার মানে, এবং আমি বিশ্বাস করছি যে এই ছবিটা দর্শক দেখলে পছন্দ করবে, সেই জায়গাটা সোহেল রানা বয়াতি অ্যাচিভ করতে পেরেছে। ও কিছু কিছু দুঃসাহসিক কাজ সিনেমা শুটিংয়ের সময় করেছে, আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং বা আমরা একজনের সাথে অনেক কিছুতেই এগ্রি করতে পারিনি, ডিসএগ্রিমেন্ট হয়েছে আমাদের অনেক, সেইখানে আমাদের মন মালিন্য হয়েছে, হয়েছে। কিন্তু আমি একটা এমন হয়েছে যে একটা পর্যায়ে যে আমি রণ ভাইকে একবার ফোন করে লাস্ট টাইম আমরা যখন রিশুট করতে গেলাম 1-2 দিনের জন্য, তখন আমি বলতেছিলাম যাবো না, শুটিংই করবো না, বাদ এই সিনেমা, আমি দরকার নাই আমার সিনেমা রিলিজ, আল্লাহ আমাকে বাঁচায় দাও তুমি এখানে। তখন আমি উদ্যোগী হয়ে আমি বলে যে না মৌসুমী, এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, চল কাজটা শেষ করে আসি। আমি ওর সাথে উশুশির সাথে ডেট সবার সাথে ডেট মিলায় ভাইয়া এটা ম্যানেজ করছে। আমি একটা উদ্যোগী হয়ে কারণ আমি এত কোঅপারেটিভ হওয়ার পরও আমি ছেড়ে দিছি আশা। ভাইয়া দেখি তার চেয়েও ঠান্ডা মস্তিষ্কে, সে আমাকে বলতেছে মৌসুমী, সিনেমাটা যাই হোক না কেন, তুই অভিনয় করছিস, তো এতদিন করছিস, তুই ভালো করছিস, যতটুকু করছিস আমি বলতেছি ভালো হয়েছে, তুই রাগ করিস না, সিনেমাটা হয়ে যাচ্ছে। মানে বয়াতি সম্পর্কে একটা কথা আমি বলি যে ওকে আমার আসলে বদ্ধ উন্মাদ মনে হয়। হ্যাঁ, তো মানে ও প্রেস কনফারেন্সের দিনই বললো যে ও প্রথম দিন নাকি 37,000 টাকা পকেটে নিয়ে আমাদেরকে নিয়ে 60 জন লোক নিয়ে চলে গেছে শুটিং করতে, মাত্র 37,000 টাকা নিয়ে। তো এটা যদি আমি আগে জানতাম, আমি তো সেদিনই যেতাম না, আমি জানা আমি তো যাবো না। হ্যাঁ, তো এইরকম একটা উন্মাদ ছেলে একটা সিনেমা বানাবে, এবং ওর এই উন্মাদনার কারণেই কিন্তু সিনেমাটা এই পর্যন্ত এসেছে। এক্স্যাক্টলি তাই, এটাও সত্যি। আমি ভাবতেছিলাম এটা হবে না, ও করতে পারবে না, এটা কোনো মানে কোনো সুস্থ মানুষের কাজ, এটা 60 জন ইউনিটের টিম নিয়ে শুটিং এর স্কেজুয়াল প্রায় 12 দিন, তোমার পকেটে আছে মাত্র 37,000 টাকা। 37,000 টাকা তুমি খাওয়াবে কি, তুমি ওদেরকে রাখবে কোথায়, তুমি ক্যামেরা এইভাবে করে হয়তো এখান থেকে 1 লাখ টাকা, ওখান থেকে 50,000 টাকা, এখান থেকে 2 লাখ টাকা এভাবে করে ও করে ফেলছে, ও ম্যানেজ করে ফেলছে। সিনেমা কি কোনো অ্যাকশন দৃশ্য, মানে যেহেতু সোশ্যাল সিনেমা, মারামারি অ্যাকশন দৃশ্য এসব কিছু আছে নাকি? না, মনস্তাত্ত্বিক অ্যাকশন আছে আমার কাছে মনে হয়েছে, কিন্তু মানে ফিজিক্যাল অ্যাকশন কম, মানে মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করবে যে এটা কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে, মানে ওরকম ফাইটিং আপনাকে আমি মারলাম, 2টা মাথায় বাড়ি দিয়ে ফাটাই দিলাম, ওরকম কোনো সিন নাই। ধরুন আপনি ফিজিক্যাল অ্যাকশন দেখলে কেমন লাগে, ওফ মারামারি করতেছে, এরকম যে এক্সাইটমেন্টটা লাগে, ওইখানে ডিফারেন্ট এক্সাইটমেন্ট হবে, আপনার মাথার ভিতরে এক্সাইটমেন্ট তৈরি হবে, ব্রেনের ভিতরে, চিন্তার ভিতরে এক্সাইটমেন্ট তৈরি হবে। দেখ, সব কিছু মানে শুনে মনে হচ্ছে যে সিনেমাটা আসলে দেখাই উচিত। তোমরা আসলে এই সিনেমাটার কতটুকু সাকসেসফুল হলে সন্তুষ্ট, মানে সিনেমাটাকে কোন লেভেলে দেখতে চাও বাস্তবিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে? মানে আমরা এত কষ্ট করে একটা সিনেমা করলাম, সেটা দর্শক দেখলেই আসলে আমরা খুশি হব। দর্শকের পছন্দ হলে তো আরও খুশি, যদি অপছন্দ হয় তারপরও আমার কাছে মনে হয় যে আমরা সেই কথাটাও শুনতে চাই যে আমরা আসলে কি ভুলটা করেছি, আমাদের আসলে আর কি করার কথা ছিল বা কি করা উচিত ছিল, সেটাও দর্শক বলুক, সমালোচনা করুক। সেই জায়গাটা মানে দর্শক হলে আসুক, এসে সিনেমাটা দেখুক, এটি আসলে চাওয়া, এর বেশি কিছু চাওয়া নেই। মৌসুমী? সেম, মানে দর্শকের কাছে সিনেমাটা পৌঁছাক, আমরা এটা চাই যে আমরা এত কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি গণ অর্থায়নে, আমাদের পিছনে কোনো বড় ব্যানার নেই, আমাদের পিছনে কোনো বড় হাউস নেই, আমাদের পিছনে কোনো বড় কি বলে লোগো নেই, কিন্তু আমরাই আসলে যে কষ্ট করে সিনেমাটা আসলে তৈরি করেছি, দর্শক দেখে যদি দর্শকের ভালো না লাগে ওটাও বলুক যে না ভালো লাগে না, যদি ভালো লাগে ওটাও বলুক যে ভালো লাগছে, জাস্ট দর্শকের কাছে পৌঁছাক, মানুষের কাছে পৌঁছাক আমাদের সিনেমাটা, আমার প্রত্যাশা এইটুকুই। আমাদেরও সেই প্রত্যাশা রইল। দর্শক, নয়া মানুষ দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন রৌনক হাসান, মৌসুমী হামিদের সঙ্গে। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে।